এই আমাদের কন্ডিশন, তাই না? কন্ডিশনগুলো বুঝতে পারি না এমন কোনো কন্ডিশন আছে এখানে? যে এটা ইংলিশে, আমি ইংলিশ বুঝি না, এমন কেউ আছেন যে কন্ডিশন আমি এটা বুঝি নাই? আপনাদের কাছে প্রথম কথা হচ্ছে, যদি কোনো কন্ডিশন না বুঝেন, সে যে অ্যাসেসর হোক তার কাছে জিজ্ঞাসা করতে পারবেন যে স্যার এই কন্ডিশনটা আমি বুঝি না, এটা কিভাবে মানে এটার অর্থ কি বলেন। আপনাকে অর্থ বললে তো বুঝতে পারবেন। কোনো একটা শব্দের অর্থ যদি না বুঝেন, তাকে জিজ্ঞাসা করার সুযোগ পাবেন। তো ক্যাটাগরিতে প্রথমেই বলা আছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট ক্যাটাগরিতে, ঠিক আছে? যদিও এটা ফুল কোশ্চেনের ছোট অংশ, ফুল কোশ্চেন কিন্তু অন্যরকম, সেটা দেখিয়েছিলাম, মনে আছে না? আমি প্রয়োজনে ফুল কোশ্চেনে যাই। এই হচ্ছে ফুল কোশ্চেন, ঠিক আছে? এক্ষেত্রে ফন্ট টাইটেল এরিয়াল, ফন্ট টেক্সট তাহমা, ফন্ট সাইজ হচ্ছে 15 এবং সেল ফরম্যাটিং স্যাম্পল অনুযায়ী। ডেট ফরম্যাট বলছে ইউজ ডেট ফরম্যাট SDDMMMYY ইন ডেট কলাম। আমরা এটুকুই শুরু করি, এটুকুই আগে কমপ্লিট করব, ঠিক আছে? তো আমরা এই শিটটা গতকালকে করেছিলাম, এটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, সম্পূর্ণ ডিলিট করে নতুন একটা শিট নিলাম, একেবারে ব্ল্যাঙ্ক শিট। ব্ল্যাঙ্ক শিটটা তো নিতে পারি সবাই, তাই না? ব্ল্যাঙ্ক শিট নিলাম, এই শিটে আমরা কাজ করব। এটা প্রথমে লেখা আছে মান্থলি বাজেট ট্র্যাকার, লিখে নিলাম। মান্থলি বাজেট ট্র্যাকার লিখে নিলাম। মান্থলি বাজেট ট্র্যাকারের ফন্ট সাইজ 15 বলছে, 15 করে দিল। এখন 15 যে বলছে, দেখেন এইটা থেকে কমে, এটা থেকে বাড়ে, 14 থেকে 16 হচ্ছে, 15 হচ্ছে না। এখানে ক্লিক করলে এখানেও 15 নাই, তার মানে এখানে আমরা সরাসরি 15 লিখে এন্টার ক্লিক করব। ক্লিয়ার? এরপরে কি আছে স্যাম্পলে? ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক টাইপ। ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক টাইপ। ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক টাইপ, এই কয়টাই তো। বর্ডার করে নিলাম, বর্ডার সবাই করতে পারবো। তো এখানে প্রশ্নে দেখে কি বলছে, এখানে বলছে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, আর কোনোটার ফন্ট সাইজ বলে নাই, আরগুলোতে আমরা যে কোনো ফন্ট সাইজ রাখতে পারবো। এইটাকে এইটুকু জায়গায় মার্জিন সেন্টার করে নিলাম। তো ডেট ফরম্যাটে এখানে বলছে কয়টা আছে ডেট, এখানে বেশি কয়টা নেই, এখানে মাত্র 9টা তথ্য, মানে হ্যাঁ 9টা রো আছে, আমরা সেই অনুযায়ী 9টা রো নিব। এক 9টা নেওয়ার জন্য আর একটা বাড়ানোর প্রয়োজন আছে, এটা এখনো হয় নাই, এই 9টা হয়েছে। তো এরপরে কি বলেছে যে ফন্ট টাইটেলের এরিয়াল হবে, অন্যগুলো তহমা হবে। টাইটেল বলতে এইটা মান্থলি বাজেট ট্র্যাকার, এটা তাই টাইটেল, এটা হচ্ছে এরিয়াল, বাকি সবগুলো তহমা আমি সিলেক্ট করে দেই। এখানে যদি না দেখি লিখে দিব, লিখলে চলে আসবে। ওকে, এখন ডেটের ক্ষেত্রে যে ভ্যালিডেশনটা বলছে, দেখেন ডেটের ক্ষেত্রে ভ্যালিডেশনের কথা এখানে বলা নাই, ফরম্যাটিং কথা বলা আছে। ডেট কলামে ফরম্যাটিং দিতে হবে। এখন ফরম্যাটিং নিয়ে যে সমস্যাটা, এটা একটু দেখি। ডেটের ঘরে তো ডেট হবে, তাই তো?
আমরা সাধারণত কোনো একটা ডেট লিখতে গেলে যদি যেমন আজকে তারিখ 13/9/2025, এটা আজকের তারিখ, তাই না? এটা এভাবে হয়ে গেছে, যদিও এটা ডেট হিসেবে নিয়ে নিছে। কিছু কিছু কম্পিউটারে এভাবেও ডেট লেখা যায়, এটাও ডেট হয়। তো আমি লিখলাম ওটা, কিন্তু আমার হয়ে গেল এটা ডিফল্টভাবে আমার এটা সেট করা আছে। কিছু কিছু কম্পিউটারে ডিফল্টভাবে সেট করা হচ্ছে এরকম, ডিফল্টভাবেই এই ফ্ল্যাশ চিহ্ন দিয়ে সেট করা, ঠিক আছে? প্রত্যেকটা কম্পিউটারেই এই ফ্ল্যাশ চিহ্ন দিয়ে সেট করা আছে। তো এই যে ফ্ল্যাশ চিহ্ন থাকবে নাকি এই চিহ্নটা থাকবে, এটা আমরা এই নাম্বার ফরম্যাটিংয়ে এসে কাস্টম এখানে এসে আমরা যা দিব তাই হবে। যেমন ডিডি ফ্ল্যাশ দিয়ে এমএম ফ্ল্যাশ দিয়ে ওয়াই ওয়াই যদি দেই, তাহলে আমাদের ডেটটা এরকম হবে, ঠিক আছে? আবার যদি এটা ফ্ল্যাশ চিহ্ন না দিয়ে এইখানে ওই হাইফেন চিহ্নটা দেই, তাহলে হাইফেন চিহ্ন হবে। এটা কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিংয়ে যেভাবে দিব সেভাবে হবে। আমাদের এখানে কোনটা ব্যবহার করতে বলছে? ডিডি, এরপর ট্রিপল এম, তারপর ওয়াই ওয়াই। আমাদের এটাই ব্যবহার করা আছে বর্তমানে, মানে বর্তমানে ব্যবহার করেছি। এই যে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন এইখানে ডেটটা, এ মাসের ডেটটা থাকে এন্ট্রি দেয়া, তো সেই অনুযায়ী ডেটটা এন্ট্রি দিলাম, ফ্ল্যাশ করে নিলাম আর কি। ক্যাটাগরিতে আমাদের বলেছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমের জন্য ডাটা ভ্যালিডেশন করতে হবে। যেখানে বলা হয়েছে ক্যাটাগরি নেম আদার দ্যান ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালাউড, মানে এগুলো বাদে অন্য কোনো কিছু এই ঘরে এন্ট্রি হবে না। ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। আমরা লিস্ট রুল কিভাবে করি? এখানে এসে সম্পূর্ণটা সিলেক্ট করে ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে এসে এখান থেকে লিস্ট করে ফেলতে পারি। লিস্ট করলে যা লিখে দিব তাই হবে, কিন্তু আমাকে বলছে লিস্ট করা যাবে না, কিন্তু তারপরেও যা লিখবো তাই হবে, তার বাইরে কিছু হবে না। তো এটার আগে এইখানে আরেকটু দেখে নেই। এখানে ডেট ভ্যালিডেশনে যদি বলা থাকে যে শুধুমাত্র চলতি মাস এন্ট্রি হবে, অথবা এখানে নির্দিষ্ট কোনো মাস দেয়া থাকলে সেটা এন্ট্রি হবে, সেটা কিভাবে করব? এই সম্পূর্ণটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেম ওই ডাটা ভ্যালিডেশনে যাব। এনি ভ্যালুর পরিবর্তে দেব ডেট। ডেটে বিটুইন আছে, বিটুইন থাকবে। এইখানে লেখা আছে স্টার্ট ডেট, এখানে লেখা এন্ড ডেট। স্টার্ট ডেট হচ্ছে চলতি মাসের শুরুর ডেট, এবং এন্ড ডেট হচ্ছে চলতি মাসের শেষ ডেট। তো এখন এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি ডেটটা লিখলাম কিভাবে? আগে ডেট, পরে মাস, পরে বছর, তাই না? আমার কম্পিউটারের ডেট ফরম্যাট যেমন আছে আমি তেমন করে লিখলাম। এখন কম্পিউটার ডেট ফরম্যাটে এরা আবার কেমন জিজ্ঞাসা, মানে বুঝতে পারেন না যে কম্পিউটার ডেট ফরম্যাট তো আমাদেরও তো এটা থাকার কথা, আমার তো এই একই কম্পিউটার, তাই না? তো কম্পিউটারের ডেট ফরম্যাটটা একটু ভিন্ন ভিন্ন থাকে। কারো কম্পিউটারে আগে মাস সেট করা আছে, কারো কম্পিউটারে আগে ডেট সেট করা আছে। দেখুন, যারটায় মাস আছে তার এখানে আগে মাস দিতে হবে, যারটায় ডেট আছে তারটায় আগে ডেট দিতে হবে। এখন প্রশ্ন হলো মাস আছে না ডেট আছে, এটা কিভাবে বুঝবো? এই যে সবার কর্নারে প্রত্যেকটা কম্পিউটারে একটা ডেট দেখা যায়, এই ডেটটা যার যেভাবে আছে সেটাই তার কম্পিউটারের
সিস্টেম, প্রয়োজনে রাইট ক্লিক করলে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমটা আছে, এটাই ক্লিক করলে এখান থেকে ডেট অ্যান্ড টাইম অ্যাডজাস্ট করা যাবে, অন্যান্য অনেক কিছু চেঞ্জ করা যাবে। তো এটাই হয়তো দেখা যাচ্ছে না কারণ আমার এটা উইন্ডোজ 11। আমি একটু উইন্ডোজ 10-এ যাই, ঠিক আছে? উইন্ডোজ 10-এ যাওয়ার আমার সুযোগ আছে, একটু দেখি। বর্তমানে এখন উইন্ডোজ 10-এর মধ্যে আছে, ঠিক আছে? বাইরে যা থাকুক এটা একটা উইন্ডোজ 10। স্ট্যাটাস বারটা আমি রিমুভ করে দিই, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এই আমি উইন্ডোজ 10-এ আছি, এবার তো আপনাদের মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে ডেট অ্যান্ড টাইমের যে অপশন, রাইট ক্লিক করলে এমন আসে আপনাদের, এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে গেলে এরকমটা দেখা যাচ্ছে। তো শুরুতে যে ডেটটা দেখা যাচ্ছে সেটা কি? সেপ্টেম্বর 12, 2025। যদিও এটা ডেটটা 12 ছিল, এই জন্য 12 দেখাচ্ছে। আমি 12 থেকে 13 একটু করে দেই, ঢাকা করলে 13 হয়ে যাবে। এখানে আমাদের টাইম জোন আছে, টাইম জোন সম্পর্কে জানেন আপনারা? জানেন না? ঢাকা করে দিলাম, 13 হয়ে গেল, 10টা 1 বাজে, ঠিক আছে টাইম? ঠিক আছে। আচ্ছা, এইখানে সেপ্টেম্বর দেখা যাচ্ছে আগে, তার মানে আপনার যদি সেপ্টেম্বর থাকে তাহলে আপনার আগে সেপ্টেম্বর লিখতে হবে, এরপরে ডেট লিখতে হবে, এরপরে মাস লিখতে হবে। এখন বাংলাদেশি আমরা যারা আছি আমরা সাধারণত কমফোর্ট ফিল করি আগে ডেট লিখতে, কিন্তু বহির্বিশ্বে সবাই আগে মাস লেখে প্রায় জায়গায়, যে কারণে ইন্টারন্যাশনালি আমাদের কম্পিউটারে শুরুতে থাকে মাস আগে। ক্লিয়ার? তো মাস আগে থাকলেও আমরা যখন কোনো ফাইলে কাজ করব তখন মাস আগে চলে আসতে পারে কোনো ডেট লিখতে গেলে। এজন্য আমরা যদি চাই যে আগে ডেট লিখবো তাহলে সেটাও করতে পারি। এজন্য ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, ডেট টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাট, এটাই ক্লিক করলে এই মেনুটা চালু হয়, যেখানে রিজিয়ন হিসেবে ইউনাইটেড স্টেট দেখা যাচ্ছে এবং রিজিওনাল ফরম্যাট হিসাবে ইউনাইটেড স্টেটের যে ফরম্যাট সেটা দেখা যাচ্ছে। তো এই ফরম্যাটে শর্ট ডেট হিসাবে এখানে দেখা যাচ্ছে এরকমের, লং ডেট হিসাবে দেখা যাচ্ছে এরকমের। প্রত্যেকের ক্ষেত্রে এমনই দেখাবে, এর বাইরে কিছু না। এখানে চেঞ্জ ডেট ফরম্যাট, এটা ক্লিক করা যায়। এটা ক্লিক করলে স্টার্ট ডেটের এইখানে, স্টার্ট ডেটের মানে শর্ট ডেটের এইখানে আপনি যদি কোনো ফরম্যাট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করা দেওয়া যাবে। তো এইখানে যে ফরম্যাটগুলো আছে আমারটা এই সবার শেষের ফরম্যাটটা আমি দিয়ে রেখেছি আমার নিজের কম্পিউটারের ক্ষেত্রে, কিন্তু উইন্ডোজ 10-এর ভিতরে কিন্তু এটা দেয়া নাই। উইন্ডোজ 10-এর ভিতরে দেখেন 9 আগে, এই যে এখানে দেখা যাচ্ছে 9 আগে, তাই না? তো এইটাই দেয়া আছে কি, আমার এখানে বর্তমানে দুইটা উইন্ডোজ আছে, একটা উইন্ডোজ 10 একটা 11, দুইটাই চালাচ্ছি এবং এর পাশাপাশি আরও কয়েকটা চালাচ্ছি। শুধুমাত্র এই দুইটা না, সব মিলিয়ে 4টা ওএস এখানে আছে ভার্চুয়াল বক্সের মাধ্যমে। তো এটা আরেকটা ব্যাপার, এটাই আপনাদের গেলে আপনারা বুঝবেন না। তো এইখানে ডেট ফরম্যাট যেটা আছে আমরা যদি চাই এখান থেকে পরিবর্তন করে যেটা দিব এখান থেকে সেটা দিতে পারি। যদি 5 এপ্রিল 2017 এই লেখাটাই ক্লিক করি, তার মানে দেখেন এটা ক্লিক করে এখানে চেঞ্জ করার অপশনটা তো থাকার কথা, চেঞ্জের অপশন ক্লিক করে আমি ব্যাক করলাম, আমার দেখেন ডেটটা চেঞ্জ হয়ে গেল, 13 এপ্রিল 2025 হয়ে গেছে, ওই 13 সেপ্টেম্বর 2025 হয়ে গেছে। এইটা যদি চেঞ্জ করে অন্য ফরম্যাটে যাই, এই যে 4-5-17 এটা চলে গেলাম, আমার দেখা যাচ্ছে ওই 13-9-25, মানে 9-13-25। এইখানে 4-5 বলতে এই 4-5 বুঝতে পারবেন না 4 মাসের নাকি 5 মাসের কোনটা, এজন্য এটা তো ভালো বুঝতে পারবেন 17-4। 17-4 মানে হচ্ছে, আচ্ছা আর এই 2000 না 17 তারিখ না, এটা 17 সাল, 17 সাল। তো এইখান থেকে যে ফরম্যাটগুলো আছে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট চয়েস করে নিতে পারেন, সব শেষের যেটা এটা চয়েস করলেই সব থেকে বেটার হয়।
আমি এটা চয়েস করেছি, দেখেন আমার কেমন দেখাচ্ছে ডেটটা। আমার ক্ষেত্রে ডেটটা 13 সেপ্টেম্বর 2025 দেখাচ্ছে। তো উইন্ডোজ 10 এর ভিতরে এখানে যা ফিচার আছে এটার ভিতরে কোনো কিছু ফিচার নাই, যদিও আপাতত ফিচার রাখা হয় নাই, এটা জাস্ট একটা সার্ভারের কাজের জন্য। এই যে এই একটা আমার উইন্ডোজ সার্ভার, এই একটা হচ্ছে সাইবার সিকিউরিটি ল্যাব, এটা হচ্ছে কালি লিনাক্স। লিনাক্স অপারেটিং আপনাদেরকে বলা হয়েছে না যে অপারেটিং সিস্টেম নামের একটা অপারেটিং আছে লিনাক্স, এই হচ্ছে লিনাক্স। লিনাক্স একটু ওপেন করি, দেখেন লিনাক্সের ভিউটা কেমন। আচ্ছা, যে জায়গাটায় ছিলাম, ডেটের এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের সিস্টেমে যে ডেট থাকবে, যার কম্পিউটারে যে টাইপের ডেট থাকবে সেই টাইপের ডেট এখানে দিতে হবে। ক্যাটাগরি আমরা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা মেনু সিলেক্ট অলরেডি আছে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডাটা ভ্যালিডেশনের কাস্টম ফর্মুলা দিব কি, অর ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল ইনকাম, কমা এই সেল ইকুয়াল এটা ওটা, প্রত্যেকটা শুধুমাত্র এই সেল ইকুয়াল এইটা, এই সেল ইকুয়াল এইটা, যা লিখে দিব শুধুমাত্র সেটা এন্ট্রি হবে, তার বাইরে কোনো কিছু এন্ট্রি হবে না। তো এই সেল ইকুয়াল ইনকাম দিলাম, কমা দিলাম, আবার এই সেল ইকুয়াল হাউজিং, কমা এই সেল ইকুয়াল ইউটিলিটিস, কমা এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা এই সেল ইকুয়াল এন্টারটেইনমেন্ট, কমা আর কিছু আছে, ফুড আছে, এই সেল ইকুয়াল ফুড ব্র্যাকেট ক্লোজ। এই যেটা করলাম, তার মানে এখানে আমরা ওই আইটেম বাদে অন্য কোনো আইটেম এন্ট্রি দিতে পারবো না। এই ফুড এন্ট্রি দিব, ফুড এন্ট্রি হবে, যদি ফুডের সাথে একটা এজ যুক্ত করেও এন্ট্রি দিতে চাই, সে এন্ট্রি আর হবে না। তো এইগুলো যেহেতু থাকবে, এগুলো আমি এখানে কপি করে নিয়ে আসলাম, এবং সেই অনুযায়ী ডেসক্রিপশন যেমন খুশি তেমন থাকবে, যে ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসলাম। অ্যামাউন্টও ওইভাবে একটা অ্যামাউন্ট থাকবে, অ্যামাউন্টটা আমরা নিয়ে আসলাম, মানে অ্যামাউন্টটা লিখতে হতো, আমি একটু সময় বাঁচানোর জন্য দ্রুত নিয়ে আসলাম আর কি। তো এরপরে কি বলেছে দেখি, ক্যাটাগরি কাজ শেষ, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা কাজ শুরুর আগে যদি কন্ডিশনাল ফরম্যাটিং দেয়, আমরা কি করতে পারবো? অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং এ কি বলছে এখানে, ইনকাম গ্রিন কালার এবং এক্সপেন্স রেড কালার, এটা আমরা করব স্যাম্পল অনুযায়ী। আর টাইপ উইল কাম অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরি উইল বি ডিফাইন ইনকাম, অল আদার উইল বি এক্সপেন্স। বুঝতে পারছি? অল আদার এক্সপেন্স, ইনকাম ক্যাটাগরি শুধু ইনকাম। তো আমরা এই টাইপের এইটাই কন্ডিশনাল ফরম্যাট দিতে বলছে, এবং এখানেই বাকিটা বলছে। তো এখানেই আমরা কাজটা করব। আগে টাইপটাকে বের করে নেব, ইকুয়াল ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয়। এই লজিকটা বুঝতে পারছি সবাই?
লজিকের সমস্যা আছে? তাহলে একটু আগে কেন করতে পারেন নাই? কেউই তো এটা করতে পারেন না। হ্যাঁ, তো বলেছি তো যে ওটা আটকে থাকলে ওটা বাদ দিয়ে পরেরটা চলে আসেন। আচ্ছা, এই সেল ইকুয়াল ইনকাম, যদি এই সেল ইনকাম হয় কমা ভ্যালু ট্রু, ইনকাম হলে কি হবে সেটাই বলতেছে। যদি ইনকাম হয় তাহলে কি হবে? তাহলে ইনকাম, ইনকাম লেখাটাই এখানে চাই। আর যদি ইনকাম না হয় তাহলে কি চাই সেটা হচ্ছে এখানে, সেটা সরাসরি লিখে দেই, এক্সপেন্স ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমাদের এখানে যেটা যেটা ইনকাম ক্যাটাগরিতে আছে সেটা সেটা ইনকাম দেখাচ্ছে। এই যে এইটা ইনকাম ছিল, ইনকাম আসছে, এটাও ইনকাম ছিল, ইনকাম আসছে, বাকি সব ক্ষেত্রেই এক্সপেন্স চলে আসছে। তো এই সম্পূর্ণটাই সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট, ইনকামটাকে হাইলাইট করব, ইনকামটাকে হাইলাইট করব গ্রিন কালার দিয়ে, আবার এখানে গিয়ে হাইলাইট করব এক্সপেন্সকে, এক্সপেন্সকে হাইলাইট করব রেড কালার দিয়ে। রেড কালার সিলেক্ট অলরেডি আছে, যেটা আছে এটা থাকা অবস্থায় ওকে। তো এখন কোনো একটা আইটেম যদি আমার ইনকাম হয় সেক্ষেত্রে ইনকাম হয়ে যাবে, আমাদের ডায়নামিক হয়ে গেল। এরপরে বলছে টোটাল ক্যালকুলেশন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম এক্সপেন্স সো দ্য ইন সেপারেট টেবিল। সেপারেট টেবিলে করতে বলছে। সেপারেট টেবিল বলতে এখানে একটা টেবিল করে নেই, এখানে একটা টেবিল করে নিলাম, এখানে লিখলাম টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স এবং সবশেষে একটা ব্যালেন্স রাখলাম। এইখানে আমরা সেই অনুযায়ী ফর্মুলা দিব। এইখানে যে কয়টা ইনকাম আছে এই ইনকামের যোগফলগুলোই এখানে চাচ্ছে, এইখানে যে কয়টা এক্সপেন্স আছে সেই এক্সপেন্সের যোগফলগুলো এখানে যাচ্ছে। সহজভাবে সাম ইফ দিয়ে করব, সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এইটুকু, কমা ক্রাইটেরিয়া হচ্ছে ইনকাম, কমা সাম রেঞ্জ হচ্ছে এইটুকু। এইটা বুঝতে পারছেন কে কে? এটা বুঝতে পারছেন প্রত্যেকে? এক্সপেন্সটাও সেম একইভাবে করব। একইভাবে করতে গেলে আমি ফর্মুলা ডিরেক্টলি কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে এইটুকুর পরিবর্তে এক্সপেন্স লিখে দিলাম। ক্লিয়ার? আমার কি আরও সহজ হয়ে গেল না? এই সেল মাইনাস এই সেল, আমার ব্যালেন্সটাও বের হয়ে গেল। আমাদের সেপারেট টেবিলে বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। এরপর বলছে বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জ নিয়ে আমি সরাসরি এখানে চলে আসি। আমার এই খরচগুলো, এক্সপেন্সের যে খরচগুলো, এগুলো ইনকামের 20% থেকে বেশি যদি হয়ে যায় তাহলে সেটা ওভার বাজেট হবে। এই যে ইনকাম, টোটাল ইনকাম আছে কত? 40,500। আমরা একটু এই পাশে ক্যালকুলেশন করি, ইকুয়াল 40,500 ইন্টু 20%। ক্যালকুলেশনে দেখা যাচ্ছে 8,100 টাকা। তার মানে আমার বাসা বাড়ার জন্য সর্বোচ্চ বাজেট 8,100 টাকা। আমার 8,100 টাকার বেশি যদি কোনো একটা খরচ হয়ে যায়, সেটা বাসা ভাড়া হোক আর ফুড আইটেম হোক আর যাই হোক, যদি 8,100-র বেশি হয়ে যায় তাহলেই সেটা হয়ে যাবে ওভার বাজেট। আর যদি এর নিচে থাকে তাহলে ইন রেঞ্জ। এটাকে বুঝছি প্রশ্নে অনুযায়ী, এটা প্রশ্নে বলা আছে। এখন যদি প্রশ্ন দেখে, এই যে এমন ধরেন এই প্রশ্নটা দেখেন, দেখার পরে যে ইনকাম রেঞ্জ ওভার বাজেট কি স্যার এগুলো আমি বুঝি না, তখন আপনি আপনার অ্যাসেসর যদি আসবে তার কাছে বলবেন স্যার এই প্রশ্নের
বা এইখানে কি বোঝানো হয়েছে আপনি একটু বাংলাতে বুঝিয়ে দেন, অবশ্যই সে বুঝিয়ে দিবে। একবার না দুইবার না, আপনি যদি 5বারও জিজ্ঞেস করেন 5বারও বুঝাই দিবে। তো ইংলিশ দেখে কি ভয় পাওয়ার কিছু আছে? আচ্ছা, এরপরে এইখানে আমরা আসি, আমরা এখানে বাজেট রেঞ্জটা বের করব। কিভাবে বের করি দেখি। ই ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট, ইনকাম যেটার হবে সেটার তো বাজেট রেঞ্জ নাই। ইনকামের কি রেঞ্জ আছে যে আমি ইনকাম এত করতে চাই, এর বেশি ইনকাম করতে চাই না, এমন কেউ আছে? কেউ বলে যে আমি আমার ইনকামের বাজেট 10,000 টাকা, আমি 10,000-এর বেশি ইনকাম করব না, এমন কেউ আছে কি না? তো ইনকামের ক্ষেত্রে কোনো রেঞ্জ বা কোনো কিছু আসবে না। ইফ এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে সেটা ইনকাম হিসাবেই আমি এখানে দেখাবো, কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি এক্সপেন্স হয়, এই সেলটা কত, G3 ইকুয়াল যদি এক্সপেন্স হয়, এক্সপেন্স হলে কি চাই সেটা এখানে দিয়ে দিতে পারি কমা দিয়ে। এক্সপেন্স হলে কি চাই, তো এক্সপেন্স হলে আমরা চাই এখানে আসবে ওভার বাজেট না হয় ইন রেঞ্জ। এক্সপেন্স হলে কি চাই এটা বলতে বোঝায় একটা জিনিস, তাই না? এক্সপেন্স হলে কি চাই, কিন্তু সেই একটা জিনিসের ভিতরে আমাদের দুইটা বিষয় আনতে হবে, হয় ওভার বাজেট না হয় ইন রেঞ্জ। তার মানে দুইটা বিষয় আনতে গেলে এখানে আমরা কিছু লিখে দিলে হবে না, এখানে আবার ইফ কল করতে হবে, ঠিক আছে? ইফ ব্র্যাকেট ওপেন, এবার লজিক্যাল টেস্টটা দিব। এই টেস্টটা একটু ইম্পর্টেন্ট, যে এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা সরাসরি এই সেলটাকে কল করতে পারি, কিন্তু এই সেল আমরা কল করব না, কারণ এটা আলাদা একটা সেল। এই সেলটাকে ডিলিট করে দিলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, যে কারণে আলাদা সেল সিলেক্ট করব না। এই সেলটা কিভাবে আসছে, এই যে 8100, এটা কিভাবে তৈরি হয়েছে? এই ইনকাম এর 20% হিসাবেই তো এটা আসছে। তো সেই ইনকামের 20%টা লিখে দিলাম, এই যে ইনকাম এই 20%, এবং এই 8100 প্রত্যেকটা সেলের জন্য ফিক্স থাকবে না, প্রত্যেকের জন্যই তো 8100-র বেশি যেটা হবে সেটাই তো হবে। এই 8100 তো ফিক্স থাকার কথা, তার মানে এইটাকে আমরা লক করে দিব। এইটুকুর ভ্যালু হচ্ছে 8100, যেটা এইখানে আছে, মানে এইটুকু বলতে পার্সেন্ট দিতে হয়, পার্সেন্ট না দিলে হবে না, পার্সেন্ট না দিলে 81,000 হয়ে যাবে। এই হচ্ছে 8100 এইটুকুর ভ্যালু, ঠিক আছে, কমা। তার মানে বুঝালাম যে 8100 থেকে যদি এই সেলটা বেশি হয় তাহলে কি হবে, তাহলে কি হয়, ওভার বাজেট। এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, যে এই 8100 যদি কম হয় তাহলে কি হবে, আগে দিতে পারি, এটা ঘুরাই দিতে পারি, পারি না? তাহলে কি আগে ইন রেঞ্জটা আসবে, এই তো, আর কোনো পার্থক্য আছে? এরপরে যদি না হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ, আমার ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই হচ্ছে আমার ফর্মুলা। এইটুকু বুঝতে অসুবিধা কার আছে? আচ্ছা, আবার দেখাবো, সমস্যা নেই। দেখেন, এই মনে করেন ফুড আইটেম, সে ফুডের পিছনে 6500 খরচ করছে, কোনোভাবে সে 9000 খরচ করে ফেললো, ওভার বাজেট হয়ে গেছে। তো এটাই আমরা মূলত দেখতে চাচ্ছিলাম যে এটা হয় কিনা। এটা 7000 করে দেয়, দেখবেন সব ইন রেঞ্জ। যদি 8100 করে দেয় তাহলেই ওভার বাজেট হয়ে যাচ্ছে। 8100 এখানে ইকুয়ালটা ইউজ করেছি, ইকুয়ালটা ইউজ করার প্রয়োজন নাই, কারণ প্রশ্নে ইকুয়াল ইউজ করেনি। দেখেন একটু, প্রশ্নে ইকুয়াল ইউজ করেনি, তো আমরা ইকুয়াল ইউজ করেছি যদিও, কারণ আমরা অন্যান্য ক্ষেত্রে ইকুয়ালটা প্রায় ইউজ করি, আমরা ইকুয়ালটা ইউজ করব না, ইকুয়ালটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। 8101 টাকাও যদি হয় তাহলেই ওভার বাজেট। 8100 পর্যন্ত
ইন রেঞ্জ আছে। এখন ইনকাম তার বর্তমানে 40,500, কোনো একটা আইটেম তার ইনকামে বাড়িয়ে দেই, ধরেন এটা ইনকামে বাড়িয়ে দিলাম, এটা আদার্স ইনকাম হিসেবে দেখিয়ে দিলাম। এখন 8,100 ছিল, এখন যদি 8,200 দেই সম্ভবত ইন রেঞ্জের ভিতরে আছে। কারণ কি বলতে পারেন? হ্যাঁ, কারণ হচ্ছে তার এখন 20% বলতে বোঝায় 8,500-কে, তার এখন ইনকামের 20% বলতে বোঝায় 8,500। তার মানে 8,500 পর্যন্ত আমাদের ইন রেঞ্জ। এবার 8,600 হইলেই ওভার বাজেট হবে। তো এইটা 20% বলতে কোনটার 20% বুঝতে পারছি? আমার সমস্ত ইনকামের 20%, ইনকামের 20% হিসাবে যা হবে সেইটা থেকে বেশি ভ্যালু হলেই ওভার বাজেট। এবার একটু আবার দেখি কিভাবে করি, দেখবো আবার। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি এক্সপেন্স হয় তাহলে আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল, এই সেল নাকি এই সেল D3 হবে না, এই সেল গ্রেটার দেন এই সেল এর 20%, এই সেলটাকে অবশ্যই লক করে দিব, লক করে দিয়ে ইনটু 20%। যদি এই সেলের থেকে 20%-এর থেকে বেশি হয় তাহলে ওভার বাজেট, না হলে ইন রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে ফর্মুলা, এইটুকুই করতে হবে। এন্টার দিলে আমাদের যেটা চাই সেটা চলে আসছে। এরপরে র্যাঙ্ক করব। র্যাঙ্ক করার জন্য আমরা একটা হেল্পার ফাইল নিতে পারি, কারণ র্যাঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে ইনকামের কোনো র্যাঙ্ক হবে না, এক্সপেন্সগুলো র্যাঙ্ক হবে। তো আমার ক্যাটাগরিটা কপি করে নিয়ে আসে এইখানে দিলাম, সেই অনুযায়ী ভ্যালুটা এখানে নিয়ে আসলাম, এটাও দিলাম। এইটা হচ্ছে আমার একটা হেল্পার টেবিল। এই হেল্পার টেবিল থেকে এইখানে র্যাঙ্ক করব। র্যাঙ্কে আমরা সরাসরি ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে 0, অথবা কি দিতে পারি, একটা হাইপেন দিয়ে দিতে পারি, কমা। যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন এটার র্যাঙ্ক, কমা এই টেবিল থেকে, টেবিলটাকে লক করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এই যে র্যাঙ্ক হয়েছে এখানে, এই র্যাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনকামের এটাও কিন্তু র্যাঙ্ক আছে এখানে, যে কারণে ইনকামের ভ্যালুগুলো আমরা ডিলিট করে দিব, তাহলে র্যাঙ্ক যেটা হবে এটা একদম অ্যাকচুয়াল র্যাঙ্কটা হচ্ছে। ক্লিয়ার? এখানেও আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারি, এখানে অনেক ফর্মুলার মাধ্যমে এখানে আনতে পারি। কিভাবে আনতে পারি দেখব নাকি এটাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা র্যাঙ্ক আমরা করলাম, বাকি সব করলাম, টাকা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এরপরে ভিলুকআপ করতে বলবে একটা, ভিলুকআপ আমরা এখানে একটু ভিলুকআপের ভিলুকআপে কি কি আইটেম থাকবে, ক্যাটাগরি থাকবে,
ক্যাটাগরি এবং হচ্ছে অ্যামাউন্ট, এই দুইটা বিষয় থাকবে এইখানে। এই দুইটা বিষয় নিয়ে আসলাম, সেই অনুযায়ী এইখানে একটা ড্রপ ডাউন হবে। ড্রপ ডাউন হবে কিনা বলা আছে না, যে দেখেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট উইথ দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্সকে শো করতে হবে এইখানে, এই অ্যামাউন্টের এখানে টোটাল, এখানে হচ্ছে ক্যাটাগরি। তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি কয়টা নিয়ে আসলাম এখানে, এই হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট আমরা নিয়ে আসলাম। এই যে ক্যাটাগরি এবং অ্যামাউন্ট, এর থেকে প্রথমে আমরা ইনকাম বাদ দিব। রেন্ট আছে, এটা থাকুক, ইউটিলিটিস আছে থাকুক, ফুড দুইটা আইটেম আছে, দুইটা আইটেমের পরিবর্তে একটা আইটেম করে দিব, কারণ দুইটা ফুড আমাদের টোটাল চাইছে, যেহেতু টোটালের কাছে দুইটা যোগ করে একসাথে করলে ৭৯০০ হয়, নিচের এটা ডিলিট করে দিলাম। ট্রান্সপোর্ট যদি আরও থাকতো দুইটা, তাহলে দুইটা নিতাম। তো আমাদের এইটুকু হচ্ছে মূল তথ্য, এইটা হচ্ছে ফাইনাল তথ্য। এটা দিয়ে আমরা ভিলুকআপ করব। এখানে এসে সরাসরি ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, সোর্স হিসাবে সিলেক্ট করে দিব এই কয়টা, এবং যে কোনো একটা সিলেক্ট রেখে ভিলুকআপ, লুকআপ ভ্যালু এটা, কমা কোন টেবিল থেকে, এই টেবিল থেকে, কমা 2, 0 ব্র্যাকেট ক্লোজ। এটা বুঝতে পারছেন? এখন এখানে যেটা লিখবো সেটার আইটেম চলে আসবে। তো এই যেটুকু করলাম, এখন এই টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, এই দুইটা সিলেক্ট করব অ্যামাউন্ট সহ। সিলেক্ট করে ইনসার্টে গিয়ে এখানে কলাম চার্ট নিব একটা। এই যে প্রথম যে কলাম চার্ট আছে, এটা ক্লিক করে দেব, আর কোনো কাজ না, এইটুকুই। চার্ট টাইটেলের এটা টাইটেলটা লিখে নিতে পারি। এখানে টাইটেল আমরা যা লিখবো তাই টাইটেল হবে, তো আমরা লিখতে পারবো না এখানে টাইটেল কি থাকে। লিখে দিলাম, আমাদের এটা হয়ে গেল, একদম সম্পূর্ণ কাজ শেষ। বুঝতে পারছেন? মাত্র 38 মিনিটে আপনাদের এটা শেখানো সহ কমপ্লিট। যেখানে আপনাদের সময় দেওয়া হয়েছিল যেটুকু, তার মধ্যে কিছুই করতে পারে না। এখন সবাই পারবেন করতে? এখন সবাই এটার সাম করবো আমরা, ঠিক আছে? সাম ব্র্যাকেট ওপেন, সব কয়টা মিলে সাম। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ হবে, ব্র্যাকেট ক্লোজ অটোমেটিক নিয়ে নিছে। যাই হোক, আমাদের সাম আমরা সবাই পারি, এটাই কোনো অসুবিধা কারো তো নাই। সামটা নিচে নিচেও করতে পারি, নিচে যদি এখানে করি অল্টার ইকুয়াল ক্লিক করলে সাম হয়ে যাচ্ছে। এটাকে ফিল হ্যান্ডেল করলে প্রত্যেকের সাম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সাম ইফ, সাম ইফের কাজ কি? শর্ত সাপেক্ষে রেজাল্ট দেয়া। এখানে যত সাম আছে এর ভিতরে কোনো নির্দিষ্ট ব্যক্তির কত আছে, এই নামটা যদি 2 বার 3 বার থাকে, তাও আমরা সেটার 2 বারের যোগফল কত সেটা বের করতে পারবো। আনহাইড করি, 2 বারের টোটাল থেকেই করব, এটা টোটাল তো এটা থেকেই করব। সাম ইফের কাজ কি? সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, রেঞ্জের পরে আছে ক্রাইটেরিয়া, তার মানে এই যে রেঞ্জটা এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া যদি আমরা এখানে দেই তাহলে এইখানে থেকেই, মানে এই রেঞ্জটা দিলে এর মধ্যে থেকে ক্রাইটেরিয়া হবে। যদি এটা দেই তাহলে এর মধ্যে থেকে ক্রাইটেরিয়া হবে। হয়তো এমন হতে পারে যে ঢাকা এরিয়ার কত সেটা বের করতে চাইতে পারি, অথবা এই নামের কত সেটা বের করতে চাইতে পারি। যেটা চাইবো সেইটাই হবে রেঞ্জ। যদি
নামের ক্ষেত্রে চাই তাহলে নামের ক্ষেত্রে এটা রেঞ্জে যাব, যদি এরিয়া চাই তাহলে এরিয়াটা রেঞ্জে যাব, তাই তো? যদি আর নামেই চাই ধরেন কমা, এটাকে লক করতে হবে, কমা ক্রাইটেরিয়া কি কোনটা, নাহিদ নামটা চাচ্ছি, ধরেন নাহিদ নামটা চাচ্ছি, কমা সাম রেঞ্জ হিসাবে এটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ। নাহিদ নামের টোটাল সামিপ এটা রয়েছে, প্রত্যেকের সামিপ চাইলে আলাদাভাবে বের করা যায়, নাও বের করা যেতে পারে। এটা গেল সামিপের কাজ। সাম ইপের পরে আর যেটা আছে এরপরেরটা হচ্ছে সাম ইপস। এটা হচ্ছে একাধিক শর্ত যখন প্রয়োজন হবে তখন, এটার ক্ষেত্রে কি সাম ইপস ব্র্যাকেট ওপেন। এবার হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ আমরা এটাই ধরে নিলাম সাম রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এটা ধরে নিলাম। এটার ভিতরে কি চাচ্ছি, নাহিদ, ক্রাইটেরিয়া হচ্ছে নাহিদ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে চাচ্ছি পরেরটা, এরপরে কমা দিয়ে এটার ভিতরে চাচ্ছি কোনটা, ঢাকা এরিয়া, ধরেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ব্যাপারটা হলো শুধুমাত্র নাহিদের ঢাকা এরিয়ার সেলসটা আসছে এখানে। যদি এটা জামালপুর না হয়ে এটা ঢাকা হয় তাহলে এই সেলসটাও এখানে চলে আসবে। এটা হচ্ছে সাম রেঞ্জ মানে সামিপ। সামিপ গেল, সামিপটাকে হাইড করি। এরপরে আসি কাউন্ট। কাউন্ট বের করব কিভাবে, কাউন্ট ব্র্যাকেট ওপেন, এরকম কাউন্ট করতে পারি, চাইলে এরকমও কাউন্ট করতে পারি। যতটুকু সিলেক্ট করব রেঞ্জ ততটুকুর ভিতরে কয়টা নাম্বার আছে সেটা হচ্ছে কাউন্ট। 24টা, এইটুকুর ভিতরে যদি কোনো একটা ডিলিট করে দেই 23টা হয়ে যায়। এখানে যদি কোনো নাম লিখি সেটা আসবে না, কারণ নাম কাউন্টের ভিতরে আসে না। তো কাউন্ট এটা আমরা বুঝলাম। এরপর কাউন্টে ওই একই রকমের ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণ ভ্যালুটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ। 24টা দেখাচ্ছে, কোনো একটা ডিলিট করে দিলে থাকবে না, কিন্তু কোনো কিছু লিখলে সাথে সাথে সেটাও কাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে কাউন্ট এ। এরপরে আছে কাউন্ট ইফ। কাউন্ট ইফটা আরও সুন্দর কাজ করে, ব্র্যাকেট ওপেন, আচ্ছা কাউন্ট ইফস UNT ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফেই প্রথমে রেঞ্জ আমরা সম্পূর্ণ দিলাম, ক্রাইটেরিয়া, কমা ক্রাইটেরিয়া যাচ্ছে কি, নাহিদ নামটা যাচ্ছি, ধরেন নাহিদ নাম তো হবে না, নামের ক্ষেত্রে কাউন্ট এখানে হচ্ছে না। এখানে কোনো এই রেঞ্জের ভিতরে যেটা চাচ্ছি সেটা, ধরেন 54 কয়বার আছে আমরা এটা চাচ্ছি, 4বার আছে 54, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, 4বার আছে 54, সেই 54 এখানে দেখাই গেল 4বার। কাউন্ট ইফের কাজ এটা। যদি কাউন্ট ইফস চাই, কাউন্ট ইফসের কাজ হচ্ছে একাধিক শর্ত। কাউন্ট ইফস ব্র্যাকেট ওপেন, আচ্ছা ইফস ব্র্যাকেট ওপেন, এক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ একটা প্রথমে দিতে পারবো, এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2টাও দিতে পারবো। তবে এখানে কাউন্ট ইফসটা প্রয়োজন হবে না এই ফর্মুলার ক্ষেত্রে, মানে এইখানে যা স্যাম্পল আছে সেখানে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ তাও একটু দেখি, এটা দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা এর ভিতরে চাচ্ছি কি, নাহিদ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ভিতরে দিলাম, এখানে না দিয়ে এখানেও দিতে পারি, কমা নাহিদ ঢাকায় কয় জায়গায় আছে, এখানে ঢাকা লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 2বার দেখাচ্ছে নাহিদ ঢাকা, এই যে নাহিদ ঢাকা, নাহিদ ঢাকা। এইটা যদি নাহিদ ঢাকা না হয়ে জামালপুর হয় তাহলে একটা দেখাবে, কারণ 2টা শর্ত মানতে হবে। এটা হচ্ছে কাউন্ট ইফের কাজ। এরপরে হচ্ছে অ্যাভারেজ। আমরা জানি অ্যাভারেজ যেভাবে করতে চাই সেভাবেই করতে পারবো। যদি 3টার অ্যাভারেজ চাই, 3টার অ্যাভারেজ করলে এভাবে অ্যাভারেজটা বের হয়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে বের করতে চাইলে ফ্ল্যাশ ফিল করলে প্রত্যেকের অ্যাভারেজ বের হয়ে যাচ্ছে। এরপরে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফের কাজটা কি, রেঞ্জ, এই রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া ঠিক বা নাহিদ দিয়ে দিলাম, কমা রেঞ্জ। এই সম্পূর্ণ রেঞ্জ দিলেও
অ্যাভারেজ হচ্ছে এই তিনটার। কেন বলতে পারেন? ক্রাইটেরিয়া, আমাদের প্রথম ক্রাইটেরিয়া এটা দেয়া ছিল, এই তিনটার অ্যাভারেজে যা হয় তাই এখানে। আচ্ছা তিনটা না ছয়টা, এই তিনটাও আছে নাহিদ, এই তিনটা আছে নাহিদ, এই টোটাল ছয়টার অ্যাভারেজ যেটা হয় এটা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, অ্যাভারেজ ইফটা এভাবেই কাজ করে। এরপরে অ্যাভারেজ ইফস, এখানে একাধিক শর্ত ওই একই রকমের, এটা প্রয়োজন হয় না, খুব বেশি কখনোই প্রয়োজন হয় না। ম্যাক্স আপনারা প্রত্যেকে জানেন তাই না? ম্যাক্স, মিনিমাম ওই একইভাবে। ম্যাক্স ইফ, আচ্ছা ম্যাক্স ইফ ব্র্যাকেট ওপেন, ম্যাক্স ইফ না ম্যাক্স ইফস হবে। ম্যাক্স রেঞ্জ, ম্যাক্স রেঞ্জ এইটুকু সিলেক্ট করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে নাহিদ, কমা ক্রাইটেরিয়া 1। আচ্ছা ম্যাক্স রেঞ্জ, আচ্ছা ম্যাক্স রেঞ্জ প্রথমে ভুল হয়েছে। ম্যাক্স রেঞ্জ, ম্যাক্স রেঞ্জ বলতে এইটুকুর ম্যাক্স রেঞ্জ হবে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা এর মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে নাহিদ, ব্র্যাকেট ক্লোজ। তার মানে নাহিদের ম্যাক্সটা বের হয়ে আসছে, এখানে ভ্যালু এরর দেখাচ্ছে, নাহিদ নামটা ক্রাইটেরিয়া রেঞ্জ ঠিকই দিলাম, ক্রাইটেরিয়া 1, ভ্যালু এরর দেখানোর তো কোনো কারণ নাই। না ভ্যালু সিলেক্ট করা কোনো ভুল হয়েছে হয়তো। আচ্ছা যাক, এটা পরে দেখা পড়ে। ম্যাক্সিপস তাছাড়া তেমন একটা প্রয়োজনও হয় না ম্যাক্সিপস, এই কারণে ওইখানেই আমাদের ম্যাক্সিপস দেখায় নাই, এখানেই আমাদের ম্যাক্সিপস ছিল না, আমি তাও দেখাতে চাচ্ছিলাম। যাই হোক ম্যাক্সিপস আমরা বাদ দেই। মিনিমাম তো সবাই জানে কিভাবে বের করতে হয়, মিনিমাম এইটুকুর বের হয়ে গেল। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, গুণ মানে আমি যদি প্রোডাক্ট করতে চাই, কোন দুইটার গুণ করতে চাই সেই দুইটা সিলেক্ট করে দেব। এইটা এই দুইটা গুণ করতে চাই তাহলে এই দুইটাই দিয়ে দিলাম, আমাদের প্রোডাক্ট বের হয়ে যাবে। প্রত্যেকের জন্য করতে চাইলে ফ্ল্যাশ ফিল করে দেব। এটা হচ্ছে প্রোডাক্ট। এরপরে যেটা আছে ট্রিম, ট্রিম কি আমি একটু জানি। ট্রিম হচ্ছে মনে করেন নাহিদ লিখলাম, স্পেস দিয়ে ইসলাম লিখলাম, কায়ুম স্পেস দিয়ে ইসলাম লিখলাম, ঠিক আছে। ট্রিমে ট্রিম কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, টেক্সট, এই টেক্সটটাকে কল করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, ওই নাহিদেই এখানে চলে আসছে। কিন্তু একটু দেখি, এই নাহিদটা এভাবে এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, এইখানে বেশি স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। এই স্পেসগুলোর কারণে কি ক্ষতি হতে পারে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এবার কি ক্ষতি হতে পারে আমরা একটু দেখি। যেমন আমরা সাম ইফ করব, এটুকুতে একটু সাম ইফ করব, ঠিক আছে। সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে। কমা দিলাম, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিব রিফাত, কমা দিয়ে সাম রেঞ্জ, সাম রেঞ্জ দিলাম এটা, অথবা এটা সাম রেঞ্জ দিলাম, ব্র্যাকেট ক্লোজ, 0 আসছে। আমি আমার ফর্মুলায় রিফাত বসিয়েছি, এইখানে রিফাত আছে, অথচ ফর্মুলা 0 কেন? না এই রিফাতে তো ইসলাম নাই। রিফাত, এটা যদি অরিজিনাল রিফাত হতো, রিফাত কি অরিজিনাল রিফাত হতো তাহলেই চলে আসতো। এই রিফাতের পরে এক্সট্রা স্পেস দিয়ে দিছি কয়েকটা,
তো এক্সট্রা স্পেস দিয়েছি, এখানে কতগুলো স্পেস দিয়েছি। আমরা এবার একটু নাহিদ রিফাত না খুঁজে নাহিদকে খুঁজি, নাহিদ ইসলামকে খুঁজি। নাহিদ ইসলাম এখানে নাই, কিন্তু মূলত এখানে স্পেস দু একটা একাধিক বেশি স্পেসের কারণে তাকে আর বুঝতে পারতেছে না যে এখানে নাহিদ ইসলাম আছে। বাস্তবে তো এখানে নাহিদ ইসলাম আছে, তাই না? এখানে তো নাহিদ ইসলাম আছে, স্পেস কমই দিলাম তাও আসছে না। আরও একটা না, আরও 2-3টা কমাতে হবে। একটা কমালেও কিছু হবে না, আরও একটা কমালে তাতেও কিছু হবে না, তাতে হয়েছে। যাই হোক, এইখানে একটা স্পেস রাখতে হবে, একটা স্পেসের বেশি রাখলে ঝামেলা হবে, তাই তো। তো ট্রিমের কাজ হচ্ছে কি দেখি একটু। TRIM ব্র্যাকেট ওপেন, এই টেক্সটটাকে কল করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এইটা নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এইখানে কোনো একাধিক স্পেস নাই। এই যেটা হয়েছে এটাকে কন্ট্রোল-C কপি করে ভ্যালু পেস্ট যদি করি, এরপর এটা কন্ট্রোল-C করে এখানে যদি কন্ট্রোল-V করে দেই, তাহলে কি হলো ব্যাপারটা, আমার একাধিক কোনো স্পেস এখানে নাই। এমনকি রিফাতের নামেও কোনো বেশি স্পেস নাই। আমি রিফাত নামে একাধিক স্পেস দিলাম, ট্রিম করি আবার, TRIM ব্র্যাকেট ওপেন, ট্রিম করে এই যে ভ্যালুটা হচ্ছে এই রিফাতকে কপি করে এইখানে যদি ভ্যালু পেস্ট করি, সেখানে দেখেন একাধিক স্পেস নাই। মানে অতিরিক্ত স্পেস যদি থাকে সেটা রিমুভ করে ট্রিম। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। কনকাটেনেট, এটা দেখবো এবার। কনকাটেনেটেড, ঠিক আছে। যাই হোক, এটা উচ্চারণ করতে যদি ঝামেলা হয়, ঝামেলার কিছু নাই। ইকুয়াল লিখে CON লিখলেই চলে আসবে, CONC লিখলে চলে আসবে নিচেরটা, নিচেরটা এসে ট্যাব ক্লিক করলে চলে আসবে কনকাটেনেট। হ্যাঁ, কনকাটেনেটের কাজ হচ্ছে আমার একাধিক সেলে যে লেখাগুলো থাকবে সেটা একটা সেলে নিয়ে আসা, যুক্ত করা। 2-3টা সেলে যা আসে একটা সেলে যুক্ত করা। যেমন আমি এখানে 2টা সেল আছে না, নাম এবং এরিয়া, আমি 2টা সেল না রেখে একটা সেল রাখতে চাচ্ছি। কিভাবে রাখবো? কনকাটেনেট কল করে এই টেক্সট কল করে কমা দিয়ে এই টেক্সটটাকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, একসাথে চলে আসলো একটা সেলের ভিতরে, তাই না? একটা সেলের ভিতরে আসছে না? মানে মোট কথা হচ্ছে কনকাটেনেট কল করলে প্রথমে হচ্ছে টেক্সট 1, টেক্সট 1 হচ্ছে এটা, কমা টেক্সট 2 হচ্ছে এটা, এখন ব্র্যাকেট ক্লোজ। এভাবে টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, এভাবে 255টা টেক্সট দিতে পারবো। তো আমাদের 255টা দরকার নাই, আমাদের দরকার টেক্সট 1 এবং টেক্সট 2 এটা যোগ করা। আমরা টেক্সট 1 দিলাম, কমা দিলাম, টেক্সট 2 দিব। আমরা টেক্সট 2 এর ভিতরে আর একটা আলাদা টেক্সট দিয়ে দেব, ইনভার্টেড কমা একটা ক্লোন, ইনভার্টেড কমা ক্লোজ, একটা, এটাও একটা টেক্সট। ইনভার্টেড কমা দিয়ে যা লিখবো সেটা টেক্সট হবে অলওয়েজ। তো এই হিসাবে একটা টেক্সট এখানে অ্যাড করে দিলাম, কমা দিলাম, এই টেক্সটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এবার এভাবে দেখাচ্ছে। আগের বারের থেকে এটা কি ভালো দেখাচ্ছে না? আগের বারেরটা যদি হতো তাহলে কি হতো, এক লাইনের ভিতরে দেখতে কেমন দেখাতো একটু দেখি, এভাবে দেখাতো। তো এভাবে দেখানোর থেকে নিচেরটা কি আরও ভালো হয়েছে না? এটার থেকে একটা হাইফেন দিয়ে যে এরিয়াটা লেখা, এটা দেখতে ভালো দেখাচ্ছে না? অথবা যদি এটাও চাই, সমস্যা নাই, এটাও হতে পারে, এটাও দিতে পারি, একটা স্পেস রাখলে অন্তত ভালো দেখাবে, তাই না? কনকাটেনেট লিখলাম, এই টেক্সটটাকে লিখলাম, কমা দিলাম, ইনভার্টেড কমা একটা স্পেস, ইনভার্টেড কমা ক্লোজ, কমা টেক্সট 3 ব্র্যাকেট ক্লোজ। এবার একটা ইনভার্টেড কমা মানে একটা স্পেস মাঝখানে দেখা যাচ্ছে। এবার ঠিক আছে? তো এই যে টেক্সট, এটাও একটা টেক্সটের আন্ডারে, কিন্তু এটাও একটা টেক্সট, মাঝখানে একটা স্পেস দিয়েছি, তার মানে বুঝে নিল যে এই টেক্সটটা মানে হচ্ছে একটা স্পেস। কিন্তু যদি এটা এমন হতো যে প্রথম টেক্সটটা কল করে কমা দিয়ে স্পেস দিয়ে কমা দিয়ে সেকেন্ড টেক্সটটা দিতাম, তাহলে হয়তো এটা নাও হতে পারতো, হয়নি। এখানে এই স্পেসটার কোনো ভ্যালু নাই, এখানে একটা স্পেস দিয়েছি, এই স্পেসটার কোনো ভ্যালু নাই, কারণ
ইনভার্টেড কমা আমরা দেই নাই। ইনভার্টেড কমা যদি দিতাম তাহলে সেটা একটা ভ্যালু হয়ে যেত। কনকাটেনেট বুঝতে পারছি? কনকাটেনেটের পরিবর্তে আরও কিছু ফর্মুলা আছে, আমরা সেটাও ব্যবহার করতে পারি। যেমন টেক্সট জয়েন। টেক্সট জয়েন এখানে হচ্ছে ডেলিমিটার। আমরা কনকাটেনেটের মধ্যে একটা যুক্ত করছি আর একটা দিয়ে, মাঝখানে কি দিয়েছি? একটা স্পেস দিয়েছি অথবা একটা ক্লোন দিয়েছি। তো এই ডেলিমিটার বলতে সেটাকে বোঝায়। ডেলিমিটার হিসেবে কি দিতে চাই? ডেলিমিটার হিসেবে আমরা একটা স্পেস দিতে চাই, দিয়ে দিলাম, কমা দিলাম, কি আসছে? ট্রু নাকি ফলস? এমটি সেল। এমটি সেলে কি আসবে? খালি যদি সেল থাকে সেটা কি আসবে? এটা ট্রু দিতে পারি, ফলসও দিতে পারি। আমরা ইগনোর এমটি সেলস কল করে ট্রু দিয়ে দিলাম, কমা দিলাম। এবার টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এই দুইটা টেক্সট সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এটা ওই একই কাজ করবে। এটার ক্ষেত্রে স্পেসটা ডেলিমিটার হিসেবে আসছে, তাই না? এই দুইটা দেখলাম যুক্ত করার জন্য। এবার আর একটা জিনিস দেখতে পারি, যেমন ইকুয়াল এই সেল কল করলাম, চলে আসলো নামটা, তাই না? অথবা ইকুয়াল এই সেল, এটাও চলে আসলো। এবার যদি চিন্তা করি যে ইকুয়াল এই সেল দিলাম, কমা দিলাম, এই সেল দিলাম, আমাদের চলে আসবে, কিন্তু আসে নাই। আমরা ভাবতে পারি না যে ইকুয়াল এই সেল দিলাম চলে আসলো, এই সেল দিলাম এটাও চলে আসলো, তো দুইটা সেল দিলে দুইটা চলে আসবে, এমন তো ভাবতে পারি। এমন আসবে না। এমন আসার জন্য আরেকটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে অ্যান্ড ফর্মুলা। অ্যান্ড বলতে ওই যে অ্যান্ড ব্যবহার করছি ওই অ্যান্ড না। যেমন এই সেল অ্যান্ড এই অ্যান্ড এই সেল। এবার বুঝতে পারছেন? এবার কিন্তু দুইটাই চলে আসছে। তো টেক্সট জয়েন, এটাও একটা টেক্সট জয়েন হয়ে গেছে না? এটাও একটা কনকাটেনেটের কাজ হয়ে গেছে না? কিন্তু এখানে কি অ্যান্ড দিয়ে দিলাম, অ্যান্ড সাইন। তো অ্যান্ড সাইন দিলাম, কিন্তু ইসলামের পরে একটা স্পেস প্রয়োজন ছিল। তো এটা একটু অন্যভাবে আবার ট্রাই করি। এই সেল অ্যান্ড ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা আবার অ্যান্ড এই সেল। বুঝছি ব্যাপারটা? এইটা একটা টেক্সট, এটার সাথে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম এই টেক্সটটা, এটার সাথে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম এই টেক্সটটা, এন্টার দিলাম, চলে আসলো। ক্লিয়ার? তো আমরা কনকাটেনেট দেখলাম, এর পাশাপাশি কি দেখলাম? টেক্সট জয়েন্ট আর দেখলাম অ্যান্ড। তিনটাই আমরা একসাথে দেখে নিলাম। বুঝতে পারছি? রাউন্ড ফর্মুলা আগে দেখানো হয়েছে। রাউন্ড ফর্মুলার কাজ কি? এখানে যদি দশমিক থাকতো, দশমিকের পরে 4 থাকতো, দশমিকের পরে 2 থাকতো, এই যা থাকতো, রাউন্ড ফর্মুলার কাজ হতো রাউন্ড ব্র্যাকেট ওপেন, এইটাই ক্লিক করি, ব্র্যাকেট ক্লোজ দেই। আচ্ছা, রাউন্ড ব্র্যাকেট ক্লোজ দেওয়ার আগে একটু কাজ আছে, কমা দিতে হবে। এই সেল কমা নাম্বার ডিজিট 0 ব্র্যাকেট ক্লোজ। এখানে 61.5 ছিল, এটা রাউন্ড হয়ে 62 হয়ে গেছে। এটাই কাজ। এরপরে ভিলুকআপ দেখানোর প্রয়োজন আছে? তো আমরা এখানে যে কয়টা আছে সব কয়টাই দেখে নিলাম। সব কয়টা কি মোটামুটি পারবো? শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আজকে আসেন, ভালো থাকেন।